হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের ভালিয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকেই আমার বিয়ে হয়েছে। বিদায়ের সময় মা আমাকে ডেকে বললেন, চামেলে, বাসর রাতে স্বামীকে তোর কাছে আসতে দিবি না, কারণ সে যদি তোর কাছে আসে তাহলে তাকে ডিভোর্স দিয়ে দেবে। তাই মনে রাখিস, তোর স্বামী যেন তোকে স্পর্শ করতে না পারে। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা বললেন, শোনো, আপাতত যতটা পারি স্বামীর থেকে দূরে থাকবে। কিন্তু মা, সে কি মানবে? কতদিন অপেক্ষার পর মোহিত আমাকে পেয়েছে, তাই আমার কাছে না এসে সে কি মানবে? তারপর মা আমাকে এমন বাস্তবতা বললেন যে আমি কেঁপে উঠলাম। আমি বললাম, মা, তোমার আমাকে বিয়ে দেওয়া উচিত হয়নি। মোহিতের জীবন নষ্ট করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। মোহিত যখন এই সত্যটা জানতে পারবে তখন তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তুমি এটা ভালো করনি। আমার চোখে জল চলে এলো। মা, তুমি আমার কাছে এই সত্যটা কেন লুকিয়ে রেখেছিল? মা বললেন, মোহিতের জেদর কারণেই এই বিয়ে হয়েছে। আমি প্রথম এই সম্বন্ধে না করেছিলাম, কিন্তু ওরা যখন মানল না, তখন আমিও ভাবলাম, যাক, তোরও সংসার হবে, হয়তো সময়ের সাথে সাথে তোর জীবনেও সুখের রঙে ভরে উঠবে। কতদিন তুই এই বাড়িতে এভাবে বসে থাকবি? এখন আমি কি করব? মন খারাপ করে শ্বশুর বাড়িতে গেলাম। এখানে এসে আমি সেটাই করলাম যেটা মা বলেছিল। আমার স্বামীকে কাছে আসতে দেইনি। বাসর রাতে সে ঘরে এসে বিছানায় বসে আমার সৌন্দর্যের প্রশংসা করল। তারপরে আমার হাত ছোঁয়ার সাথে সাথে আমি তাকে পিছনে ঠেলে দিলাম। মোহিত অবাক হয়ে আমাকে এর কারণ জিজ্ঞেস করলে আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু কারণ বললাম না। তারপর একদিন আমার স্বামী মোহিত আমার পুরো গোপন ব্যাপারটি জানতে পেরে গেল। আমি লজ্জায় কাকে মুখ দেখাতে পারলাম না, কারণ আমার মধ্যে বউ হওয়ার। আমি মোহিতের রুমে বিছানায় বসে আছি, আর সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব দুর্বল লাগছে। আমি বরফের মতো একদম জমে গেছি। আমি অনুভব করতে পারছি সামনে বসা আমার স্বামীর তীক্ষ্ণ নজর আমার শরীরের দিকে। সে বলতে লাগলো, কি ব্যাপার চামেলি, এই বিয়েতে কি তোমার মত ছিল না? আমি চোখ তুলে তাকে দেখে অনেক কষ্টে চোখের জল ধরে রেখেছি। আমার ঠোঁট কাঁপছে। মোহিত আমাকে খুব কড়া এবং রাগী শব্দের কারণ জিজ্ঞেস করল, কিন্তু আমি চাইলেও আসল কারণ বলতে পারছি না। সে আবার গম্ভীর স্বরে আমাকে জিজ্ঞেস করল, চামেলি, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি তো? তার এমন শব্দে আমি আতঙ্কিত হয়ে জোরে জোরে কাঁদতে শুরু করি। কিন্তু আমার সামনের লোকটা বোধহয় প্রতিজ্ঞা করেছে যে সে উত্তর না পেলে আমাকে ছাড়বে না। মোহিত আবার উচ্চস্বরে বলল, তোমার কান্না থামাও আর আমাকে প্রত্যাখ্যানের কারণ বলো। তুমি যদি ভাবো তোমার এই কান্না দেখে আমি গলে যাব আর আজ রাতে তোমার ধারে কাছে আসব না, তাহলে এই ভুল ধারণা তোমার মন থেকে বের করে নাও। এটা বলেই সে আমার কাপা হাতটা শক্ত করে চেপে ধরল। আমি হাতটা টেনে নেওয়ার চেষ্টা করতেই সে আমার আরও কাছে এসে বলল, চামেলি, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? আমি কি অন্যায় করেছি যে তুমি এভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ? আমাকে তোমার কাছেও আসতে দিচ্ছ না। আজ আমাদের বাসর রাত। বিয়ে নিয়ে ছেলে ও মেয়েদের মনে কত স্বপ্ন থাকে, আর তুমি আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না। অন্তত আমাকে এর কারণটা বলো, হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। চামেলি, আমি কোনো দেবদূত না। যে মেয়েটি আমার জন্য সব দিক দিয়ে বৈধ, আমি কি কেবল তাকেই দেখে থাকবো? আমি অনেক কষ্টে এই সময় পার করেছি। আমি সবসময় তোমার সঙ্গে স্বপ্ন দেখেছি। ধীরে ধীরে মোহিতের কথা বলার ধরন মোহনীয় হয়ে উঠতে শুরু করে। সে আমার মুখের উপর ঝুলে থাকা চুলের দিকে নেশা নেশা চোখে তাকিয়েছিল, আর আমার বুক ধুকধুক করছিল। আজ তাকে যত মরিয়ে মনে হচ্ছে, তাকে থামানো আমার পক্ষে খুব কঠিন। কিন্তু আমি অসহায়। আমার মা আমাকে যে কথা বলেছে তা যদি মোহিত জানতো, তবে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিত। মোহিত আমাকে মুখ দেখার জন্য একটি সোনার চেন দিল। সেটা পরানোর সময় তার আঙুলগুলি আমার ঘাড়ে ঘুরছিল, আর আমার সমস্ত শরীরে জুড়ে শিহরণ সৃষ্টি হয়েছিল। আমি তাড়াতাড়ি তার হাত ঠেলে দিয়ে আমিও পিছনে সরে এসে বললাম, মোহিত, আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ আমাকে 1 মাস সময় দাও। আমি অনুনয় বিনয় করেছিলাম, কিন্তু মোহিতের নেশা চড়েছিল। সে কিছু শোনার মোড়েই ছিল না। সে বলল, আমাকে কারণটা বল, না হলে আমি জোর খাটাবো। তোমার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিলেও তুমি আমাকে কিছুই বলতে পারবে না। সেও সম্ভবত প্রতিজ্ঞা করেছিল আমার কথা না শোনার।
কিন্তু আমি জানতাম মোহিতের সাথে এই ঘনিষ্ঠতা আমার জন্য কি নতুন বিপদ নিয়ে আসতে চলেছে। কিন্তু আমি তাকে আটকাতেও পারছি না। যতই সে আমার কাছাকাছি আসছিল ততই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি এতটাই টেনশনে ছিলাম যে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যাই। মোহিত চামেলি চামেলি ডাকছিল আর আমার হাত ধরে নাচাচ্ছিল। হয়তো ওর ধারণা ছিল না যে আমি অজ্ঞান হয়ে যাব। হয়তো আমি অজ্ঞান হয়ে গেছি, কারণ মায়ের সেই কথা আর তার উপর স্বামীর সেই দাবিগুলোর চাপ। আমি চাইলেও আমার স্বামীকে আমার কাছে আসতে দিতে পারিনি। এমন নয় যে আমার জীবনে অন্য কোনো পুরুষ ছিল। আমি মোহিতকে খুব পছন্দ করতাম। এটাও না যে অতীতে আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যে আমার গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় পাব। কিন্তু আমার যে সমস্যা সেটা কম মেয়েদেরই থাকে। যখন জ্ঞান ফিরে তখন আমি হাসপাতালের বেডে। শাশুড়ি ও মোহিত আমার কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি আমাকে কেমন লাগছে জিজ্ঞেস করলেন। লেডি ডাক্তার বললেন, এখন একেবারেই ঠিক আছে, আপনারা চাইলে এনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তারা কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে এলো। শাশুড়ি আমাকে আমার ঘরে রেখে বিশ্রাম নিতে বললে আমি বিছানায় শুয়ে পড়লাম। বিয়েবাড়ির কারণে বাড়িতে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন। আমি শুনতে পাচ্ছিলাম মোহিতের দাদা, ভাই, জামাইবাবুরা মোহিতের সাথে মজা করছে যে বাসর রাতে তুমি তোমার বউয়ের সাথে এমন কি করলে যে বেচারা মেয়েটি একেবারে অজ্ঞান হয়ে গেল। একটি ফুলের মতো মেয়ে, তোমার ধীরে স্থিরে এগানো উচিত ছিল, কিন্তু তুমি তো ফুলটাকে দুমড়ে মুচড়ে দিয়েছ। তারা একটা মজা করার সুযোগ পেয়েছে, তাই আর থামে। সবাই কি ভাবছিল জানি না, তবে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম, কারণ আমার কারণে মোহিত সবার সামনে লজ্জিত হচ্ছিল। কেউ আবার তাকে উপদেশ দিচ্ছিল 4 দিন ওই রুমের ধারে কাছেও যাবে না। কেউ আমার শাশুড়িকে বলছিল যে তুমি নিজের কাছে তোমার বৌমাকে রাখো, পাছে মোহিতের মুখ দেখে নতুন বউ আবার অজ্ঞান হয়ে যায়। হাসি মজার শব্দে আমি নিজের চোখেই ছোট হয়ে যাচ্ছি। কিন্তু আমি অসহায়। আমি যদি আমার স্বামীকে আসল কারণটা বলি তাহলেও সে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি যদি কিছু নাও বলি তাহলেও আমাদের সম্পর্কের কয়েক মাসের মধ্যেই সে জানতে পারবে। কিছুদিন শাশুড়ি আমার কাছে আসতে থাকলেন। তিনি আমাকে খাবারও খাওয়াতেন। তিনি খুব নরম মনের এবং স্নেহময়ী মহিলা। ধীরে ধীরে সমস্ত অতিথিও চলে গেল। আমার শরীরও ঠিক হয়ে গেল। তাই আমি নিজেই রান্নাঘরের কাজ করতে লাগলাম, যদিও আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন। মোহিত খুব চুপচাপ থাকতো এবং খাওয়ার সময় আমার দিকে অভিযোগের চোখে তাকাতো। শ্বশুরবাড়িতে শুধু মোহিত আর আমার শাশুড়িই থাকতেন। মোহিত আমার শাশুড়ির একমাত্র ছেলে। যদিও সব অতিথি চলে গেছে, কিন্তু শাশুড়ি তার বান্ধবী ও তার মেয়েকে জোট করে রেখে দিয়েছেন। বান্ধবীর মেয়ের আমার সমবয়সী, তার গ্র্যাজুয়েশনের পরীক্ষা হয়ে গেছে, তাই মা আমি এর মাঝখানে এখানে থাকার প্ল্যান করেছিলেন। দিয়াও সুন্দরী, কিন্তু যে জিনিসটা আমাকে বিরক্ত করত তা হলো সে মোহিতের সাথে খোলামেলাভাবে মিশত আর মোহিতের সাথে হেসে হেসে কথা বলে যেত। সেদিনও খাবার টেবিলে বসে দিয়া কি নিয়ে কথা বলেই যাচ্ছিল, কিন্তু মোহিত তার কথায় পাত্তা দিচ্ছিল না। তার চোখ আমার দিকে স্থির ছিল। সে মুখে কিছু বলছে না, কিন্তু তার চোখ আমাকে যা বলছে তা আমি না জেনে না জানার ভান করলাম। রাতে রান্নাঘরে কাজ করছিলাম। সবাই যে যার রুমে চলে গিয়েছে। কিছুর অনুভূতি হলে ঘাড় ঘুরিয়ে দেখলাম মোহিত ঠিক আমার পিছনে দাঁড়িয়ে। সে বলল, মাথা ব্যথায় আমার ঘুম আসছে না, এক কাপ চা বানিয়ে দাও তো। ভাবলাম চায়ের কথা বলে বেরিয়ে যাবে। আমি চায়ের কেটেলটা গ্যাসের উপর রাখলাম। আমি রান্নাঘরে কাজ করার সময় রান্নাঘরের দরজায় ওড়না ঝুলিয়ে রাখতাম, কারণ এই সময় আমি রান্নাঘরে একাই থাকি আর বাড়িতে কোনো দেউর বা ভাসুরও ছিল না। কিন্তু মোহিত হঠাৎ এভাবে রান্নাঘরে এসে আমার কাছে দাঁড়াবে তা আমার ধারণা ছিল না। আমি যখন ওর দিকে মনোযোগ দিয়ে দেখলাম তখন আমার লজ্জা লাগতে লাগলো। ও রান্নাঘরের দরজার কাছেই দাঁড়িয়ে, আর আমার ওড়নাটাও সেখানেই ঝুলছে। আমি ওড়না নিয়ে নিজের গায়েও দিতে পারছি না, তাই যত তাড়াতাড়ি সম্ভব চা বানানোর চেষ্টা করলাম। কিন্তু আজ গ্যাসের চুলাটা খুব আস্তে জ্বলছে, হয়তো কোনো নোংরা আটকে গেছে। এত আস্তে জ্বললে চা তৈরি হতে 1 বা 2 মিনিট লেগে যাবে, আর এভাবে 1 বা 2 মিনিট দাঁড়ানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বারবার মোহিতের চোখে আমার চোখ পড়ছিল আর আমার হার্টবিট বেগে যাচ্ছিল। তারপর হঠাৎ মোহিত বলল, চামেলি, তোমার চুল খুব সুন্দর। আমি খেয়াল করলাম ও আমার দিকে আরেকটু এগিয়ে এসেছে। রান্নাঘরটা খুব ছোট, তাই ও আমার খুব কাছে চলে এসেছে। আমি খুব নার্ভাস ফিল করছি। ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানো, আমি তোমাকে আমার বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিলাম। যতক্ষণ আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম আমার চোখ সবসময় তোমার দিকে স্থির ছিল।
সেখানেই আমি মনে মন তোমাকে ভালোবেসে ফেলি। তখন থেকে তোমার সাথে সম্বন্ধ ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনো মতেই শান্তি পাচ্ছিলাম না। এই বলে মোহিত আমার আরও কাছে চলে এলো, আর আমি পিছিয়ে শেলফে গিয়ে ঠেকলাম। মোহিত, প্লিজ সরো, আমাকে আমার ওড়না নিতে দাও, বলে আমি আমার কপালের ঘাম মুছলাম। মোহিত বলল, এখানে অপর কেউ নেই যার থেকে তোমাকে নিজেকে লুকাতে হবে। মোহিত আমার আরও কাছে এসে আমার কোমর ধরে আমার ঘাড়ে ঠোঁট রাখল। ওর গরম নিঃশ্বাসে আমি গলে যেতে লাগলাম। আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। আমি মুখ তার কবজায় নেওয়ার আগেই আমি তাকে পিছনে ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি কিভাবে মোহিতকে থামাতে পারি? সে আমার স্বামী এবং আমাকে ভালোবাসে। সে তার বন্ধুর বিয়েতে আমাকে বেঁকে আমাদের বাড়িতে সম্বন্ধ পাঠিয়েছিল। আমার মা প্রথমে এই সম্বন্ধে রাজি হননি, কিন্তু মোহিত সম্বন্ধ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির চোখ আর ছাড়েনি।